ম্যাম, আপনি কি পড়াচ্ছেন? আমি এর আগের ক্লাসে ছিলাম না তো। আমি তোমাদের পড়াচ্ছি অধ্যায় চ্যাপ্টার 4 রক্ত সঞ্চালন, হিউম্যান ফিজিওলজি মানে মানব শারীরতত্ত্ব। আর হলো তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হলো কি তোমাদের রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চন। ওটা পড়াচ্ছি। রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চনের যে কৌশলগুলো আছে আজকে এটা পড়াবো। ওটা বলে ম্যাম, দিব। বোটানিতে কি পড়াচ্ছেন? আমি তো বোটানি পড়াই না, আমি তো জুলজি পড়াই। জুলজি ম্যাম, সামনের এগুলো সব শেষ নাকি এখানেই শুরু করছেন? তোমাদের শুধু এইটা শুরু করেছি, সামনের ওগুলো সব শেষ না বাবা। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।
শীতের সকালে আমার ছেলেমেয়েরা ঘুম থেকে উঠতে চায় না। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস আসলে মিস অনেক ঠান্ডা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। 5 মিনিট হয়ে গেছে, আমরা শুরু করে দিই। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? আমরা গত ক্লাসে অধ্যায় 4 এর ম্যাম 5টা আমরা ফ্যাক্টর পড়েছিলাম। হ্যাঁ, আমরা রক্ত জমাট বাঁধা যে আছে, এই রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টর গুলো আছে, আমরা এখানে প্রধান কয়টা ফ্যাক্টর ছিল? 13টা ফ্যাক্টর, তাই না? তার মধ্যে 4টা ফ্যাক্টর প্রধান, খুবই গুরুত্বপূর্ণ, আর বাকিগুলো তার সঙ্গে কাজ করে। তো আমরা এই ফ্যাক্টর গুলো শিখেছিলাম। আজকে আমরা যেটা শিখবো সেটা হলো রক্ত জমাট বাঁধার কৌশল। আজকে আমরা কি জানবো? রক্ত জমাট বাঁধার কৌশল। স্ক্রিনটা বড় করে দিই, তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে আজকে আমরা কি করব? রক্ত জমাট বাঁধার এই যে রক্ত জমাট বাঁধার যে আমরা কৌশল করব, দুর্জয় মাইকটা মিউট করে দাও বাবা। তাহলে রক্ত জমাট বাঁধার কৌশল করতে গিয়ে আমরা জেনে এসেছি যে আমাদের কি হয়েছে, 13টা ফ্যাক্টর কাজ করবে এবং ফ্যাক্টর গুলোর নামও আমরা জেনে এসেছি। তো আমরা যে রক্ত জমাট বাঁধার কৌশল এবং আমরা যে এই যে 13টা ফ্যাক্টর আমরা জেনে এসেছি, এটা আমরা তো আগে জানলাম। তো আমরা আরেকটা জানি যে আমাদের যে রক্তবাহিকা আছে, এখানে রক্ত রস এবং রক্ত কণিকা, আমাদের যে রক্ত রস এবং রক্ত কণিকা, এরা কিন্তু আসলে আড়ালে থেকে, একদম আড়ালে থেকে, আড়ালে না, সরাসরি নির্বিঘ্নে, তারা মানে কোনো অভিযোগ নাই, কিছু নাই, সেগুলো ছাড়াই তারা কি করেছে, আমাদের এই যে রক্ত জমাট বাঁধতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমাদের রক্তরস এবং রক্ত কণিকা গুলো এখানে নির্বিঘ্নে তারা কি করে, তাদের যে প্রবাহ, সেই প্রবাহ তো আমরা বুঝি, তাই না, চলমান যেটা, এটা অব্যাহত রেখে তারা কি করছে, তারা রক্ত জমাট বাঁধতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং এই যে আমাদের যখন আমরা জানি যে কোথাও কেটে গেলে তখন বা ক্ষত হলে তখন কি হয়, সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ে এবং তারপরে রক্ত কি হয়, জমাট বাঁধে। যদি কোনো অংশ কেটে না যায় বা ক্ষতের সৃষ্টি না হয়, তাহলে কি হয় না, রক্তপাত হয় না। আর রক্তপাত না হলে তো রক্ত জমাট বাঁধার প্রশ্নই ওঠে না। তো আমরা এই যে রক্তপাত যখন বন্ধ, এই রক্তপাত ক্ষত যখন, তাহলে রক্তপাত কেন বন্ধ করতে হয়? কারণ ক্ষতটা নিরাময় করতে হবে, তাকে সারাইতে হবে। এই নিরাময়ের উদ্দেশ্যে রক্তপাত এবং যে মন্ত্র এবং যে বন্ধের যে প্রক্রিয়াটা, এটার নামকে বলা হচ্ছে হিমোস্টেসিস। পরীক্ষা অনেক সময় 1 মার্কসের জন্য আসে যে হিমোস্টেসিস কি, হিমোস্টেসিস কি। তাহলে 1 নম্বরের জন্য পরীক্ষা আসে হিমোস্টেসিস কি। তাহলে হিমোস্টেসিসটা কি? আমরা যে ক্ষত হলো, আমাদের এই যে ক্ষত সারানোর উদ্দেশ্যে যে কোনো উপায়ে, ক্ষত সারানোর উদ্দেশ্যে যে কোনো উপায়ে রক্তপাত মন্থর ও বন্ধের প্রক্রিয়াকে বলা হচ্ছে কি, হিমোস্ট্যাসিস। বন্ধের প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? হিমোস্ট্যাসিস বলা হচ্ছে। তাহলে হিমোস্ট্যাসিস, ম্যামের কথা কি ক্লিয়ার বুঝতে পারছো তোমরা আজকে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। জি মিস, আজকে ক্লিয়ার। হ্যাঁ, তাহলে আমরা এই যে আমাদের ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে, কিসের জন্য? ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে যে কোনো উপায়ে রক্তপাত, তাহলে ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে যে কোনো উপায়ে রক্তপাত বন্ধের যে মন্থর এবং বন্ধের যে প্রক্রিয়াটা, সেটাকেই বলা হচ্ছে কি, হিমোস্ট্যাসিস।
তাহলে পরীক্ষা যদি আসে হিমোস্ট্যাসিস কি আমরা বুঝেছি বাবা? পারবো? কিছুই না। ক্ষত সারানোর উদ্দেশ্যে কি মন্থন এবং বন্ধের যে প্রক্রিয়াটা, হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে কি হিমোস্ট্যাসিস। পারবো আমরা? জি ম্যাম, পারবো। ওকে। আর এই যে রক্তপাত যে জমাট বাঁধার প্রক্রিয়া, আমরা তো এটা বুঝতেই পারলাম যে এই রক্তপাত জমাট বাঁধার যে প্রক্রিয়াটা এটা অবশ্যই কি হিমোস্ট্যাসিসের অংশ। কারণ হিমোস্ট্যাসিস কি? এই যে রক্তপাত বন্ধ এবং বন্ধের যে প্রক্রিয়া এটাকে আসলে এক কথায় বলা হয় যে হলো হিমোস্ট্যাসিস। তাহলে হিমোস্ট্যাসিসটা কি? হিমোস্ট্যাসিস আমাদের হলো রক্ত জমাট বাঁধা প্রক্রিয়ার একটা অংশ। তাহলে আমরা দেখি আমাদের রক্ত কিভাবে বন্ধ হয়ে যায় রক্তপাত। আচ্ছা, আমরা এটা করার আগে আমরা আগে আমাদের গতদিনে আমি ছবি আঁকাতে ধরেছিলাম। আমরা সবাই একটু পেন্সিল নেই। হ্যাঁ, সবাই পেন্সিল, খাতা পেন্সিল নেই। কলম না কিন্তু পেন্সিল। কেউ কলম ইউজ করবে না। অনেকে করে কি অনলাইনে এক্সাম দেখে ভাবে যে ম্যাডামকে পেন্সিল দিয়ে কলম দিয়ে ছবি এঁকে দেই। আমি কিন্তু সেই ছবিতে 0 মার্কস দিয়ে দিই। কারণ বায়োলজির ছবি কখনোই তোমাদের দুটো কথা বলে নেই এখনই ছবি আঁকানোর আগে। কখনোই কোথাও কোনো অবস্থায় কলম ইউজ করবে না। আর কখনোই তুমি কোন সাইডে রাইটিং লেবেলিং করবে না, বাম সাইডে। সব সময় তোমাকে কোন পাশে লেবেলিং করতে হবে? ডান পাশে। লেবেলিং মানে কি? চিহ্নিতকরণ। তুমি যে চিহ্নিত করবে এটা তোমাকে সব সময় কোন পাশে করতে হবে? ডান পাশে। কখনোই বোথ সাইড করবে না, উভয় পাশে করবে না। কারণ আমি টিচার, এটা আমার যোগ্যতা হয়ে গেছে। তুমি যখন টিচার হবে তখন তুমি বোথ সাইডে করতে পারবে। তুমি যেখানে সেখানে লেবেলিং করতে পারবে। কারণ তোমাকে তো আর এক্সাম দিতে হবে না। আমাকে কি এক্সাম দিতে হয় বলো? আমি আমার সুবিধা মতো জায়গায় লেবেলিং করব। কিন্তু তুমি স্টুডেন্ট, তুমি অবশ্যই ডান পাশে শুধু লেবেল করবে। বাম পাশে যদি লেবেলিং করা থাকে তুমি সেটা টেনে নিয়ে ডান পাশে নিয়ে যাবে। বইয়ে দেখো বোথ সাইডে দেওয়া আছে, কিন্তু আমরা তা করব না। মনে থাকবে? এগুলো করলে কিন্তু মার্কস কাটা যাবে বাবা। তাহলে আমরা রক্ত জমাট বাঁধার যে আমাদের যে কৌশল আছে, এই রক্ত জমাট বাঁধার কৌশলের আমরা যে ছবিটা আমরা একটু ছবিটা আঁকা নেই। হ্যাঁ, খুব ইজি ছবিটা। সকালবেলায় গোল দাগ দিচ্ছি, তাই না? আমরা নাস্তা করে নিই, খাওয়ার কথা মনে পড়ে যাবে। কারণ এরকম গোল গোল কি যেন হয়? এই গোল গোল কি হয়? মিস ডিম আমলেট। সকালবেলায় মনে পড়ে গেল না? জয়, জি মিস। ঠিক আছে। আমরা দেখো ম্যাম কিভাবে ড্রয়িং করছে, তোমরাও সেভাবে ছবি আঁকাবে। ছবি আঁকানোর সিস্টেম আছে, না হলে কিন্তু ছবি দেখে ভয় লাগবে যে আমি এই ছবিটা পারি না, ফিগারটা পারি না। কিন্তু ম্যামের সঙ্গে তুমি যদি ছবিটা আঁকাও তাহলে তুমি অবশ্যই পারবে। এখন দেখো আমরা তো জালক করে এসেছি, প্রাইমিং জালক। এখন আমরা জালক দিয়ে একটার সঙ্গে আরেকটা অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে, দেখো ফার্স্ট আমি এটার সঙ্গে এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। এটা হলো প্রাইভেট জালক। হয়ে গেল? হ্যাঁ, আমি এটা অ্যাডজাস্ট করে দেওয়ার পর আমি দেখো এখন এইটার সঙ্গে পরেরটার সঙ্গে আমি অ্যাডজাস্ট করে দিব। পরেরটার সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়ার আগে ম্যাম কিভাবে দিচ্ছে খেয়াল করো। তোমাদের যদি একটু সময় লাগে আমাকে বলো যে ম্যাম সময় লাগছে আমাদের। হয়েছে? আমরা দিয়েছি এটুকু। এরপর দেখো ম্যাম কিভাবে দিচ্ছে তোমরা দেখো। এইখান থেকে 3টা জালক চলে যাবে। একটা এইদিকে চলে যাবে, একটা এদিকে চলে গেছে, আর একটা এখান থেকে এই যে এটার সঙ্গে গিয়ে লাগবে। ঠিক আছে, আরেকটা এখান থেকে এসে
দেখেছো ম্যাম কিভাবে দিয়েছে? এটুকু হয়েছে আমাদের? না হলে বলতে হবে যে ম্যাম হয় নাই। ফিনিশ এটুকু? জি মিস, শেষ আমার। আচ্ছা ঠিক আছে, জি তাহলে ম্যাম। হ্যাঁ, তো সবারই শেষ করতে হবে। এখন দেখো এখানে এখানে আমি মুছায় দিলাম, তাই না? এই দিক দিয়ে একটা জালক চলে যাবে। এই দাও, একটু আঁকা বাঁকা দিয়ে দিলে ভালো, কারণ এটা স্ট্রেট হয় না। শীত বেশি তো এই জন্য মানে হাতও ইয়ে হয়ে গেছে। মোটা হয়ে গেছে, সমান ভাবে নিয়ে আসলে বেটার। বললাম না শীতকাল, দিচ্ছি একদিকে চলে যাচ্ছে আরেকদিকে। তারপরেও ঠিক আছে, একটু আঁকা বাঁকা করে দিই। ওকে, তাহলে আমরা এই জালকটা এদিকে দিলাম, তাই না? এখন দেখো আমরা যে জালকটা আঁকালাম, একটু করে দিই, এই জালকটা থেকে একটা জালক এদিকে চলে যাবে। হ্যাঁ, এগুলোর উপর দিয়ে চলে যাবে। ম্যাম এটা আবার একটু বলেন, বুঝতে হ্যাঁ পারিনি। দেখো, জালকটা এদিক দিয়ে চলে যাবে, ঠিক আছে? দিয়েছি আমি, দেখো জালকটা দিয়ে চলে গেছে না? একটু উপর দিয়ে যা। এখন দেখো আর একটু সুন্দর লাগাই দিই, তাহলে আরো ভালো হবে। জালকটা এখান থেকে এইভাবে। কি লুৎফা, তুমি কি বললা? ম্যাম এখন যেটা করলেন এটা বুঝতে পারিনি। এটা তো এই যে জালকটা এখান থেকে নিলাম, ফার্স্ট আগে এই পাশে জালকটা আঁকালাম, তারপরে দেখো এরপরে এখান থেকে জালকটা আঁকালাম। দেখো, একটু মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। আগে ম্যামেরটা দেখো, তারপরে নিজের ড্র করো। দেখেছো? দেখো আমি কোথা ইয়েস থেকে ম্যাম। নিয়েছি। আমি এই যে ফার্স্ট এই জালকটা নিয়েছি, তারপরে এখান থেকে এই যে এটা নিয়েছি। হ্যাঁ, তাহলে এখন দেখো এইটা আমাদের এইদিকে জালকটা হয়ে গেছে। এখন আমি আগে এই পাশে এই পাশটা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, এখন দেখো এই যে আমি এই জালকটা যে ড্র করলাম, এইটার প্রায় এই যে সোজা, হ্যাঁ একটু সোজা নেওয়ার চেষ্টা করব। এইটা সোজা একটা জালক এই যে এইভাবে এইভাবে এর মধ্য দিয়ে, হ্যাঁ একদম এর মধ্য দিয়ে এখানে বেরিয়ে যাবে। এবং যখন এর মধ্য দিয়ে বেরিয়ে যাবে, তখন এই জায়গাটা কিন্তু অবশ্যই কি হবে? হোয়াইট হবে। হয়েছে? বোঝা যাচ্ছে? একটু কঠিন লাগছে না? হ্যাঁ, বুঝতে পারছি আমরা? কারো রেসপন্স নেই, আমরা কেউ বুঝতে ইয়েস পারছি ম্যাম, না। জি বুঝতে ম্যাম। পারছি। বুঝতে পারছি? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, তাহলে দেখো এই যে এই জালকটা আছে ম্যাম যে অনলাইন এইটা একটু বুঝতে সোজা, পারছে না। হ্যাঁ আমরা এই জালকটা একটু বের করে দিব। এই যে এইটা সোজা প্রায় দেওয়ার চেষ্টা করব, এইটা সোজা, এটা সোজা ওটা দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, এখন দেখো আমরা আমরা কিন্তু মোটামুটি এই দুটো আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। এই দুটো এখন এর মধ্যে আছে কি? এর মধ্যে আছে লোহিত রক্তকণিকা।
এখন এই যে ফোটাফুটি লোহিত রক্তকণিকা আমরা দিয়ে দিই। এগুলো হলো লোহিত রক্তকণিকা। এগুলো কি? লোহিত রক্তকণিকা। তাহলে আমরা লোহিত রক্তকণিকা দিয়ে দিলাম। এটা হলো লোহিত রক্তকণিকা। গেল? এখন দেখো আমরা এখান থেকে আমাদের এই পোর্শনটা হয়ে গেছে। এখন এই পোর্শনটা আমরা শেষ করব। দেখো এই পোর্শনটা আমি কিভাবে শেষ করব? হ্যাঁ, এখান থেকে আমার আরেকটা জালক এই দিকে যাবে। এটা এদিকেও আরেকটা আমরা এদিকেও দিতে পারি, সমস্যা নেই। এখন আমার এই পোর্শনটা হয়ে হয়ে গেল। এখন আমি দেখব এখন আমরা এইখান থেকে একটা জাল নিব। এই জালটা আমার কোথায় চলে যাবে? একদম এইখানে দিয়ে এখানে যে আমার লোহিত রক্তকণিকা আছে এখানে দিয়ে দেবো। এটা স্ট্রেট হয়ে গেছে, একটু বাঁকা করে নিয়ে যেতে হবে। একটু আবার এটা তাহলে আমাদের কমপ্লিট করে দিই। তাহলে এই জালকটা এইখানে কি আছে? এখানেও আছে, এগুলো হলো লোহিত রক্তকণিকা। এখানে কি আছে? লোহিত রক্তকণিকা। তাহলে এখানে যখন এই জালকটা আসলো, আসার পরে দেখো এই জালকটা আবার সে আবার এই দিক দিয়ে এদিক দিয়ে বেরিয়ে যাবে। এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে জালকটা বেরিয়ে যাবে। এখানে একটা দেখো একটা অ্যালফাবেট হয়ে গেছে, সেটা হলো অয়। অয়ের মতো দেখা যাচ্ছে কিন্তু এই জায়গাটা। হ্যাঁ, অয়ের মতো দেখা যাচ্ছে না আমাদের? এখানেও লোহিত রক্তকণিকা দিয়ে দাও। এখানে কি আবার অয় শেপ। জাস্ট আমরা জালিটার ভিতর থেকে এটা নিয়ে এইভাবে এইভাবে এগুলো বের করে দিব। তারপরে আমরা এখান থেকে আবার ব্রাঞ্চ বের হয়ে যায়, এটা ওয়াই শেপ করে দিই।
জাস্ট জালকগুলো দিয়ে দিবা। কিন্তু তুমি যখন সবচেয়ে যেটা খেয়াল রাখবে সেটা হলো যে আমরা যখন জয়েন্ট করব একটার সঙ্গে আরেকটা লোহিত রক্তকণিকার যখন জয়েন্ট দিব তখন এই জালিকা দিয়ে জয়েন্ট গুলো ঠিকভাবে দিতে হবে। জয়েন্ট গুলো কি করতে হবে আমাদের সঠিকভাবে দিতে হবে। বোঝা গেছে? ম্যাম কি বলেছে? তাহলে আমরা জয়েন্ট গুলো কি করব সঠিকভাবে দিয়ে দিব। মিস একটু চিহ্নিত করে দিতেন। এখনই দিব, চিহ্নিত তো অবশ্যই করে দিব। এই যে এটা কিন্তু কিছুই না, এটা হলো একটা পার্মানেন্ট মার্কার ইউজ করেছিলাম এই জন্য এটা এরকম আছে। তাহলে আমাদের ফিগারটা হয়ে গেছে। ফিগারটা কি হয়েছে? হয়ে গেছে। এখন আমরা ফিগারটার নাম দিব হলো ফ্লাভিন জালকে আটকে পড়া লোহিত রক্তকণিকা। ফ্লাভিন জালকে আটকে পড়া লোহিত রক্তকণিকা। এখন আমরা ফার্স্ট লেভেল করব। এটা হলো লোহিত রক্তকণিকা, এই ফোঁটাগুলো লোহিত রক্ত কণিকা। এরপর আমরা তো বললামই যে এই যে পেঁচানো এগুলো হলো জালক। তাহলে এখান থেকে নেই, এটা কি জালক? ফ্লাভিন জালক। ফ্লাভিন জালক ফ্লাভিন জালক। তাহলে আমরা ছবির নাম লিখবো হলো চিত্র। চিত্রের নাম আমরা জানি নিচে লিখতে হয় চিত্র ফ্লাভিন জালকে আটকে পড়া কি? আটকে পড়া লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা। তাহলে আমরা দেখো আমাদের যে রক্ত জমাট বাঁধার যে কৌশল আছে এর যে ফিগারটা আমরা মোটামুটি শিখে গেলাম। এই ফিগারটা দিলে হবে। তোমাদেরকে অনেক কয়েকটা ফিগার দেওয়া আছে, কিন্তু এই ফিগারগুলো তোমাদের কালারফুল এবং এই ফিগারগুলো নিয়ে নাই, সঠিক না। এই সঠিক ঠিক আছে, কিন্তু তোমরা এই ফিগারটাই দিবে। তোমরা এক্সামে আসলে এই ফিগারটা একটু কষ্ট করে দিবে। তোমরা ফার্স্ট যেটা করবে, দেখো আমি কিন্তু দুটো লোহিত রক্তকণিকা এবং এখানে এসে রক্তটা কিছুটা জমাট বেঁধে গেছে, এখানেও জমাট বেঁধে গেছে। এই দুটো আমরা আঁকায় নিয়েছি এবং দুটো লোহিত রক্তকণিকার আগে স্ট্রাকচার দিয়েছি। দেখো আমি কয়টা, চারটা কিন্তু আগে তোমার চারটা আমি কি দিয়েছি? হ্যাঁ, চারটা আমি গোল দাগ দিয়ে নিয়েছি। তারপরে জালক দিয়ে তাকে অ্যাডজাস্ট করে দিয়েছি। তোমরা আগে জালক টেনে দিবা, তাদেরকে একসঙ্গে করে দিবা, পরে ডালপালা বের করে দিবা। ঠিক আছে? বোঝা গেছে ম্যামের কথা? ম্যামের কথা বুঝতে পেরেছো? ম্যাম কি বোঝাতে চেয়েছে? ইয়েস মিস। ছবিটা হয়েছে তোমাদের? তাহলে আমরা জানি যে আমাদের যে রক্ত যে জমাট বাঁধা আছে, রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে আমরা জানি যে দেহের কোনো স্থান কেটে যেতে হবে। যদি দেহের কোনো স্থান কেটে যায় সেই স্থানে টিস্যু থেকে কি হয়? রক্ত বেরিয়ে যায়। এবং যখন বাতাসের সংস্পর্শে আসে, যখন এটা আমাদের পরিবেশের যে আমরা জানি যে আমাদের বাতাসে কি আছে, আমাদের পরিবেশে কি আছে? বাতাস আছে, তাই না? তো এই যে যখন বাতাসের সংস্পর্শে আসে, আমরা জানি যে আমাদের রক্ত জমাট বাঁধতে আমাদের একজন শত্রু আছে। সেই শত্রুটার নাম কি? সে জমাট বাঁধতে দেয় না। সে শত্রুর নাম কি মনে আছে? এর আগের ক্লাসেও বলেছিলাম। কে রক্ত জমাট বাঁধতে দেয় না আমাদেরকে? আমাদের হেপারিন। হেপারিন।
তখন এই বাতাসের সংস্পর্শে যখন রক্তটা আসার সঙ্গে সঙ্গে হেপারিনটা কি হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়। তাহলে হেপারিন কি হয়, নিষ্ক্রিয় হয়ে যায়। এবং হেপারিন যখন নিষ্ক্রিয় হয় তখন কি হয়, আমাদের যে অনুচক্রিকাগুলো আছে বা থ্রোম্বোপ্লাস্টিন আছে সেটা বিদীর্ণ হয়। হ্যাঁ, বিদীর্ণ মানে কি, ভেঙে চৌচির হয়ে যায়, তাই না? এবং তা থেকে থ্রোম্বোপ্লাস্টিন নামক এনজাইম রক্তরসে চলে আসে। থ্রোম্বোপ্লাস্টিন নামক মানে এটা এক ধরনের, এই থ্রোম্বোপ্লাস্টিনটা এক ধরনের লিপোপ্রোটিন এবং এই এনজাইমটা কোথায় চলে আসে, আমাদের রক্তরসে চলে আসে। তাহলে আমরা প্রথমেই দেখলাম আমাদের দেহের কোথায় কি হলো, কেটে গেল। কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা যখন বাতাসের সংস্পর্শে আসলো তখন হেপারিনটা কি হয়ে গেল, নিষ্ক্রিয় হয়ে গেল। হেপারিন নিষ্ক্রিয় হওয়ার কারণে আমাদের অনুচক্রিকাগুলো বিদীর্ণ হয়ে যাবে এবং বিদীর্ণ হয়ে যাওয়ার ফলে সেখান থেকে কি হয়, এক ধরনের এনজাইম আমাদের রক্তরসে চলে আসে, তার নাম হলো থ্রোম্বোপ্লাস্টিন। এবং এই থ্রোম্বোপ্লাস্টিনটা এক ধরনের কি, লিপোপ্রোটিন। তাহলে আমরা এটা দেখলাম। এবং তারপরে আমাদের থ্রোম্বোপ্লাস্টিন কি হয়, আমাদের যে রক্তরসে আমরা জানি আমাদের ক্যালসিয়াম আয়ন আছে, এই ক্যালসিয়াম আয়নের সহায়তায় নিষ্ক্রিয় যে প্রথম বিন আছে, এই নিষ্ক্রিয় প্রথম বিন এনজাইমকে কি করে, সক্রিয় থ্রোম্বিনে পরিণত করে। কিসে পরিণত করে, সক্রিয় থ্রোম্বিনে পরিণত করে। আমি ছবিটা মুছে দেব, ছবি মুছে দিব। ইয়েস ম্যাম। হ্যাঁ, আচ্ছা, ছবিটা মুছে দিলে আমি স্ট্রাকচার দিয়ে তোমাদেরকে এটা বুঝিয়ে দেবো, তাহলে ইজি হবে। তাহলে আমাদের দেহের কোথাও কি হলো, আমরা জানি যে কোথাও কেটে গেল, তাই না? আমরা ক্ষত স্থান লিখি, ক্ষত স্থান। তাহলে আমাদের যখন ক্ষত স্থান সৃষ্টি হলো, ক্ষত স্থানের ফলে আমাদের কি হলো, আমাদের এখানে যে কেটে গেল, কেটে যাওয়ার ফলে সেই স্থানের টিস্যু থেকে রক্ত বেরিয়ে গেল। কোথা থেকে রক্ত বেরিয়ে গেল, টিস্যু থেকে। কোথা থেকে রক্ত বেরিয়ে গেল, টিস্যু থেকে। হ্যাঁ, ক্ষত স্থান, তখন রক্ত ঝরছে, রক্ত কি হচ্ছে, বের হচ্ছে, তাই না? বের হচ্ছে কোথা থেকে, আমাদের বিনষ্ট টিস্যু থেকে, বিনষ্ট টিস্যু। তাহলে দেখো, বিনষ্ট টিস্যু থেকে আমাদের কি হচ্ছে, রক্ত বের হচ্ছে। তারপরে কি হলো, সে বাতাসের সংস্পর্শে গেল। কোথায় গেল, বাতাসে গেল। বাতাসের সংস্পর্শে যাওয়ার ফলে কি হলো, কে নিষ্ক্রিয় হলো, বাতাসের সংস্পর্শে যাওয়ার পর আমাদের হেপারিন কি হলো, নিষ্ক্রিয় হলো। হেপারিন কি, নিষ্ক্রিয়। হেপারিন নিষ্ক্রিয় হলো। তাহলে হেপারিন যখন নিষ্ক্রিয় হলো, নিষ্ক্রিয় হওয়ার ফলে সেখানে কি হলো, আমাদের যে আমরা দেখলাম যে হলো থ্রোম্বোপ্লাস্টিন আছে। থ্রোম্বোপ্লাস্টিন কি হলো, থ্রোম্বোপ্লাস্টিন হলো থ্রোম্বোসাইট বিদীর্ণ হলো। থ্রোম্বোসাইট কি হয়, মিস ওইটা কি লেখছেন যে প্রথম লাইনটা রক্তের বিদীর্ণ। হ্যাঁ বলো। রক্ত বের হচ্ছে, এরপরে ব্র্যাকেটে কি লেখছেন? রক্ত বের হচ্ছে কোথা থেকে, বিনষ্ট টিস্যু থেকে। ও রক্ত কোথা থেকে বের হচ্ছে, বিনষ্ট টিস্যু বিনষ্ট থেকে। টিস্যু। হ্যাঁ, তাহলে রক্ত কি, এরপরে আমাদের কি হলো, আমরা দেখলাম যে বিদীর্ণ বানান ভুল হয়েছে। মিস একটা কোয়েশ্চেন আছে। আচ্ছা, থ্রোম্বোসাইট থেকে, থ্রোম্বোসাইট কি হলো, এটা হলো বিদীর্ণ হলো। থ্রোম্বোসাইট যখন বিদীর্ণ হয় তখন সেখান থেকে বিদীর্ণ থ্রোম্বোসাইট থেকে কি হচ্ছে, আমাদের থ্রোম্বোপ্লাস্টিন বের হচ্ছে। থ্রোম্বোপ্লাস্টিন নামক এনজাইম বের হচ্ছে। এখান থেকে কি বের হয়ে আসছে, থ্রোম্বোপ্লাস্টিন। থ্রোম্বো ম্যাম একটু স্লো বললে ভালো হয়। থ্রোম্বোপ্লাস্টিন এনজাইম। মিস তাহলে দেখো, হ্যাঁ মিস আবার বলছে, তোমরা শুনো, মনোযোগ দিয়ে শুনো। মিস একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, কোশ্চেন আমি দাঁড়াও, আমি একটু এটা বলে নিই, তারপর তোমার কোশ্চেনে যে ক্ষত স্থান, কোথাও কেটে গেল, সেখান থেকে রক্ত বের হচ্ছে। রক্ত বের হচ্ছে কোথা থেকে, বিনষ্ট টিস্যু থেকে। বিনষ্ট টিস্যু থেকে রক্ত বের হয়ে কোথায় যাচ্ছে, যখন বাতাসের সংস্পর্শে, বাতাসের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, হেপারিনটা নিষ্ক্রিয় হচ্ছে। কি নিষ্ক্রিয় হচ্ছে, হেপারিন নিষ্ক্রিয় হচ্ছে। হেপারিন নিষ্ক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে থ্রোম্বোসাইট বা অনুচক্রিকা আছে, এই অনুচক্রিকা গুলো বিদীর্ণ হবে। বিদীর্ণ হওয়ার ফলে সেখানে কি হবে, থ্রোম্বোপ্লাস্টিন নামক এনজাইম তৈরি হবে। হ্যাঁ, এখন বলো, এনজাইম বের হবে। কি বলো, কার কোশ্চেন আছে বলো। মিস মিউকো পলিস্যাকারাইড অর্থ কি? এটা একটা প্রোটিন, একটা প্রোটিনের নাম। ওকে মিস। ঠিক আছে, তাহলে
এই যে এনজাইম থ্রোম্বোপ্লাস্টিন যখন বের হলো তখন সে কোথায় চলে আসলো? থ্রোম্বোপ্লাস্টিন রক্ত রসে। তাহলে থ্রোম্বোপ্লাস্টিন এনজাইম কোথায় যাচ্ছে? রক্ত রসে। আমরা এটুকু বুঝেছি? এটুকু পয়েন্ট বুঝেছো সবাই? জি ম্যাম। ওকে, তাহলে থ্রোম্বোপ্লাস্টিন যখন রক্ত রসে গেল, আমরা জানি যে রক্ত রসে কি আছে? ক্যালসিয়াম আয়ন আছে। রক্ত রসে কি আছে? ক্যালসিয়াম আয়ন আছে। আর এই যে রক্ত রসে যে ক্যালসিয়াম আয়ন আছে, এই ক্যালসিয়াম আয়নের সহায়তায় সে কি করলো? রক্ত রসে এই ক্যালসিয়াম, রক্ত রসে কি আছে? ক্যালসিয়াম আয়ন আছে। ক্যালসিয়াম আয়ন আছে। এই ক্যালসিয়াম আয়নের সহায়তায় সে কি করলো? আমরা দেখলাম যে এখানে কি আছে? আমরা দেখলাম যে এখানে থ্রোম্বোপ্লাস্টিন আছে। এই থ্রোম্বোপ্লাস্টিন কে সে কি করলো? এই থ্রোম্বোপ্লাস্টিন যে আছে, এই থ্রোম্বোপ্লাস্টিন রক্তরসে ক্যালসিয়াম আয়নের সহায়তায় এই এনজাইমটা কি করলো? ক্যালসিয়াম আয়নের সহায়তায় নিষ্ক্রিয় যে প্রথমবিন আছে, নিষ্ক্রিয় প্রথমবিনকে সে কিসে পরিণত করলো? নিষ্ক্রিয় প্রথমবিন এনজাইমকে সক্রিয় থ্রোম্বিনে পরিণত করে। সক্রিয় কিসে পরিণত করে? থ্রোম্বিনে পরিণত করে। তাহলে দেখো, আমরা এখন ক্যালসিয়াম ওখানে থাকলো, তাই না? এরপরে দেখো, আমরা দেখলাম যে প্রথম বিনটা কেমন? প্রথম বিনটা হলো নিষ্ক্রিয়। প্রথম বিন কেমন? নিষ্ক্রিয়। এই নিষ্ক্রিয় প্রথম বিনকে সে কি করলো? একটা এনজাইমের সহায়তায়, সে এনজাইমকে ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন একটা এনজাইমের সহায়তায়, এনজাইমটার নাম হলো থ্রোম্বোপ্লাস্টিন। থ্রোম্বোপ্লাস্টিন এনজাইম। এই থ্রোম্বোপ্লাস্টিন এনজাইমের সহায়তায় সেই প্রথম বিন, নিষ্ক্রিয় প্রথম বিনকে কিসে পরিণত করলো? থ্রোম্বিন। এবং থ্রোম্বিনটা তখন কেমন হলো? সক্রিয়। সক্রিয়। এটুকু বুঝেছি বাবা? এটুকু বুঝেছি আমরা সবাই? ম্যাম বোর্ডটা না দেখা যাচ্ছে না, একটু যদি পিছে নেওয়া যেত ক্যামেরাটা তাহলে ভালো হতো। এটা তো বলতে হবে। দেখো এখন জি মিস। ম্যাম লাস্ট লাইনটা আর একটু বোঝায় দেন। আমরা দেখো আগে উপরে লাইনটা বুঝতে হবে। আমরা এখানে এই যে থ্রোম্বোপ্লাস্টিন যে এনজাইম আছে, এই থ্রোম্বোপ্লাস্টিন এনজাইম, হ্যাঁ, থ্রোম্বোপ্লাস্টিন এনজাইমটা সে কোথায় চলে আসলো? রক্তরসে। রক্তরসে কি আছে? ক্যালসিয়াম আয়ন আছে। আর এই ক্যালসিয়াম আয়নের সহায়তায় এই সে কি করলো? নিষ্ক্রিয় যে প্রথম বিন আছে, এই প্রথম বিনকে, হ্যাঁ, ক্যালসিয়াম এই থ্রোম্বোপ্লাস্টিন এনজাইম আবার সেখানে এসে ক্রিয়া করলো, করার ফলে সে কি করলো? সক্রিয় থ্রোম্বিনে পরিণত করলো। বুঝেছো? বোঝা গেছে? জি ম্যাম। না বুঝলে বলো বাবা, আমি না বুঝলে 1000 বার বুঝে দেব। এখন দেখো ম্যাম আমাদেরকে, হ্যাঁ ম্যাম বলো। হ্যাঁ ওটা বলো। কি থ্রোম্বোপ্লাস্টিন অর প্লাস্টিড? দন্তান্ন না ডো? আচ্ছা মিস। থ্রোম্বোপ্লাস্টিন, প্লাস্টিন। ওকে মিস। এখন আমাদের হাতে থাকলো কে? সক্রিয় থ্রোম্বিন। কি আছে? সক্রিয় থ্রোম্বিন। এখন এই সক্রিয় থ্রোম্বিন, আমাদের রক্তরসে কি আছে? ফাইব্রিনোজেন আছে। রক্তরসে কি আছে আমাদের? ফাইব্রিনোজেন। তাহলে আমরা দেখি রক্তরসে আমাদের কি আছে? ফাইব্রিনোজেন। তাহলে এই যে ফাইব্রিনোজেন যে আছে রক্তরসে, এই ফাইব্রিনোজেন আমরা দেখলাম যে আমাদের সক্রিয় যে থ্রোম্বিন, এই যে সক্রিয় থ্রোম্বিন, এই সক্রিয় থ্রোম্বিন আমাদের এই ফাইব্রিনোজেন যে আছে রক্তরসে, এই প্রোটিনকে প্রথমে চিকন সুতার মতো, মানে সুতা যেরকম চিকন, এই চিকন সুতার মতো থাইমিন মনোমারে পরিণত করে। কিসে পরিণত করবে? থাইমিন মনোমারে। এই ফাইব্রিনোজেনকে কে? থ্রোম্বিন। আমরা কিন্তু থ্রোম্বিনকে পেয়েছি, তাই না? আমরা কিন্তু কালকে গতদিনে পড়েছিলাম যে থ্রোম্বিন কিন্তু একটা ফ্যাক্টর, তাই না? এই থ্রোম্বিনকে আমরা পেয়েছি। তাহলে থ্রোম্বিন কি করে? এই ফাইব্রিনোজেনকে একটা সক্রিয়, যেটা সুতার মতো সক্রিয় থাইমিন
মনোমারে পরিণত করে। আচ্ছা সক্রিয় না লিখলেও হবে, তোমাদের সমস্যা নাই। প্রাইমিন মনোমার, প্রাইমিন মনোমারে পরিণত করে। মনোমার, প্রাইমিন মনোমারে পরিণত করে। আর এই যে প্রাইমিন যে মনোমার আছে, এটা যে সুতার মতো, এই সূত্রগুলো কি হবে, এই সূত্রগুলো একটা আরেকটার সঙ্গে যুক্ত হবে। এই সূত্রগুলো আমরা কিন্তু ছবিতে দেখেছিলাম যে তারা কি করেছে, একটা আরেক সঙ্গে যুক্ত হয়ে জালেকের মতো কি করবে, প্রাইমিন পলিমার গঠন করবে। এই যে আমরা প্রাইমিন যে মনোমার পেলাম, প্রাইমিন মনোমারটা দেখতে কেমন আমি বলেছি, চিকন সুতার মতো। এই সুতাগুলো তারা কি হবে, একসঙ্গে জড়ো হবে, জড়ো হয়ে তারা কি করবে, জালকের মতো প্রাইমিন পলিমার গঠন করবে। তাহলে আমরা দেখো প্রাইমিন জালক পেলাম। প্রাইমিন জালক কিভাবে পেলাম, এখানে হলো আমরা দেখলাম যে মনোমার গুলো কি হলো, প্রাইমিন মনোমার গুলো এগুলো পরস্পরের সাথে যুক্ত হলো। প্রাইমিন মনোমার, মনোমার তারা কি হলো, মনোমার যুক্ত। আমরা এখানে ব্র্যাকেটে যুক্ত লিখে দিই। হ্যাঁ, প্রাইমিন মনোমার যুক্ত হয়ে তারা কি করলো, তারা প্রাইমিন পলিমার গঠন করলো। আমি যে নিচে লিখছি ওখানে কিন্তু যে পার্মানেন্ট মালকারিতার কারণে ওরকম হয়ে আছে। প্রাইমিন কি গঠন করলো, প্রাইমিন পলিমার, প্রাইমিন পলিমার। তাহলে আমরা দেখলাম যে প্রাইমিন পলিমার গঠন হয়ে গেল এবং একটা একে রক্ত জমাট বাঁধার কাঠামো বলে, একটা রক্ত জমাট বাঁধার কাঠামো চলে আসলো, কারণ সুতাগুলো কি হলো, একসঙ্গে যখন যুক্ত হলো তখন কিছুটা হলো কাঠামোটা চলে এসেছে, স্ট্রাকচারটা চলে এসেছে, তারা জালকের মতো গঠন করেছে। এরপর এই যে ম্যাম, আমরা হ্যাঁ বলো, প্রাইমিন মনোমারের পর কি যুক্ত হবে? প্রাইমিন পলিমার গঠন করলো, গঠন করার পরে আমরা দেখলাম যে হলো সেখানে একটা জালের মতো তৈরি হবে। তুমি জাল চেনো না? জি। আচ্ছা বোর্ড একজন দেখতে পাচ্ছে না, তোমরা কি দেখতে পাচ্ছ? বোর্ড কি দেখতে পাচ্ছ? দুর্জয়, না নওশিন, ম্যাম, তেমন একটা দেখতে পাচ্ছি না। তুমি মিস দুর্জয় আমি দেখতে পাচ্ছি মিস, আমি তো আমিও পিসিতে, দেখতে আমার সমস্যা পাচ্ছি। হচ্ছে না। আচ্ছা অনেকে আমি ডিভাইসে দেখতে প্রবলেম হতে পারে, নেটের প্রবলেম হলে অনেক সময় ঘোলাটে দেখা যায়, এই জন্য আমি জিজ্ঞেস করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে যখন আমরা ফ্রাইবিন জালক পেলাম, দেখো এই ফ্রাইবিন জালকের মধ্যে আমরা দেখলাম যে ফ্রাইবিন জালকের মধ্য দিয়ে যখন রক্তটা চলে যাবে, একটা জালের মধ্য দিয়ে যখন আমরা পুকুরে যখন জাল পাতি তখন কি হয়, পানির মধ্যে যে জিনিসগুলো আছে, যে মাছ আছে এবং অন্যান্য যে প্রাণীগুলো আছে, সেগুলো কি হয়, আটকে যায় না জালে? বলো আটকে যায় কিনা, এটা জানি আমরা। পুকুরে Yes, যখন জাল ফেলি তখন জালে কি কি আটকায়, মাছ আটকায়, অন্যান্য যে প্রাণীগুলো আছে সেগুলো আটকে যায়। তো আমরা এরকম ফ্রাইবিন জালকে আমরা দেখব যে সেখানে কি হবে, ফ্রাইবিন জালকের মধ্য দিয়ে যখন রক্তটা বের হবে, বের হওয়ার সময় সেখানে কি হবে, অন্যান্য অংশগুলো কি হবে, আটকে যাবে। কিন্তু কে কে আটকে যাবে, এখানে যে লোহিত রক্তকণিকা আছে, শ্বেত রক্তকণিকা আছে এগুলো, এবং রক্তের যে অন্যান্য অংশগুলো আছে, রক্তের অন্যান্য যে তরল অংশগুলো আছে, এগুলো সবগুলো এখানে আটকে যাবে। এবং আটকে যাওয়ার ফলে কি হবে, তখনই রক্ত জমাট বাঁধবে, যখনই আটকে যাবে তখনই রক্ত জমাট বাঁধবে। এবং রক্ত জমাট বাঁধার পর তখন কি হবে, তখন আর আমাদের রক্তক্ষরণ হবে, তখন আর রক্তক্ষরণ হবে না, আমাদের রক্তক্ষরণ কি হবে, বন্ধ হয়ে যাবে। এবং আমাদের যে লোহিত রক্তকণিকাগুলো যখন আটকে যাবে, আটকে যাওয়ার ফলে আমাদের জমাট বাঁধা রক্তগুলো দেখতে কেমন হয়? হ্যাঁ, কখনো দেখেছো গরু খাসি কাটার পরে? আমার নিজের রক্ত নাই বা দেখলাম, অন্য প্রাণী দিয়েই বলি, তখন রক্তটা কেমন হবে, কেমন রঙের হবে? রক্ত কেমন হয়, হলুদ, কমলা, ম্যাম, লাল। একটু খয়েরি। লাল রঙের হবে। তাহলে এভাবে রক্তগুলো কি হবে, লাল রঙের হবে। এবং জমাট বাঁধা শেষ হলে হলুদ তরল অংশ বেরিয়ে আসবে। যখন জমাট বাঁধা শেষ হবে তখন একটা হলুদ তরল একটা অংশ যখন বেরিয়ে আসবে, এটাকে বলা হচ্ছে সিরাম। আর এই যে সিরামটা আছে, এই সিরামের গঠন রক্তরসের মধ্যে হবে, তবে এই সিরামে কি থাকবে না, ফাইব্রোজেন এবং প্রথমিন থাকবে না। এবং রক্তবাহীকে পুনর্গঠন শুরু হলে নতুন টিস্যু কোষ সৃষ্টির জন্য প্লাজমিন এনজাইম প্রাণীর জালকে ধ্বংস করে। আচ্ছা, তাহলে আমরা এই যে রক্ত জমাট বাঁধা যে আমরা মোটামুটি বুঝেছি। আচ্ছা আমি আগে অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে নেই।
আরে এতক্ষণ অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দেওয়া লাগতো, তোমরা আবার আরেকজনের ক্লাসে অনেক সময় ঢুকে যায়। আচ্ছা ম্যাম, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ দাঁড়াও, কোশ্চেন করার সঙ্গে আমি আগে বলি। আচ্ছা তোমাদের যে আমি হলো আমার লাইভ ক্লাসের লিঙ্ক দিয়েছি, কোর্সের লিঙ্ক দিয়েছি, তোমরা কোর্সের লিঙ্ক দিয়ে তোমরা কোর্সটা ওখানে দেখতে পারবে এবং যতটুকু পড়াইছি সেটা ওখানে সুন্দর করে লেখা আছে। তবে তোমাদের আরেকটা জিনিস হলো, তোমাদের এই যে আমি যে ভিডিওটা একটু পরে ভিডিওটা ওখানে আপলোড করে দিব, তোমরা সময় মতো ওটা দেখে নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা এখন বলো শামসুজ্জামান, তাড়াতাড়ি বলো, আর দুটো আমি হালকা জিনিস ম্যাম, পড়াবো। হার্ডের যে ইগুলো আছে, নামগুলো আছে, ওগুলো কি আমরা বাংলায় লিখতে পারবো না? যেমন নীলর বদলে যেমন এখানে অ্যাট্রিয়া এগুলো সব ইউজ করা হয়েছে, অবশ্যই ওগুলো ইংলিশে এখন লিখতে হবে, অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল বাংলায় লিখতে হবে। ওটা উচ্চারণটা ইংলিশেই, কিন্তু বাট বাংলায় লিখতে উচ্চারণটাকে হবে, তাহলে কি ওইটাই ইংলিশে লিখতে হবে। লিখবো? হ্যাঁ ওটাই ইংলিশে লিখতে হবে, অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল। এখন আর নীল অলিন্দ নীল লেখা যায় না। আচ্ছা আমি তো ওখানে যাই নাই, আমি ওই রাস্তায় এখনো যাই নাই। এরপরে আছে তোমাদের রক্ততঞ্চন কাল, কারণ আজকে তোমাদের কোর্সের যেটুকু আছে সেটুকু একটু শেষ করে দিই। রক্ততঞ্চন কাল, রক্ততঞ্চন কাল হলো নির্গত দেহ থেকে নির্গত রক্ত জমাট বাঁধতে, আমাদের যে রক্তটা দেহ থেকে বের হলো, বের হওয়ার পরে এই যে বিভিন্ন প্রসেসিং এর সময় আমাদের রক্ত জমাট বাঁধতে যে সময় লাগলো, সেই সময়টাকে বলা হচ্ছে হলো রক্ত তঞ্চন কাল। মানে যে সময়টা লাগলো, ধরো আমাদের আধা ঘন্টা লাগলো, 10 মিনিট লাগলো, এটাই হলো রক্ত তঞ্চন কাল। এরপরে রক্তক্ষরণ, রক্তক্ষরণ কাল হলো কোনো বাহ্যিক প্রয়োগ ছাড়া প্রথম রক্ত নির্গত হওয়া রক্ত থেকে রক্ত জমাট বাঁধা পর্যন্ত রক্তক্ষরণকে বলা হয় হলো রক্তক্ষরণ কাল। এবং এটাও দেখা যায় যে অনেকে 4 মিনিট লাগে, 5 মিনিট লাগে, কারো বেশিও লাগতে পারে। এরপর আছে রক্ত তঞ্চনের তাৎপর্য, এটা নিজেরা পড়ে নিবা, ম্যাম পড়ানোর কিছু নাই। তারপরে লাস্টের যে টপিকটা আছে সেটা হলো প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্য। প্লাজমা এবং সিরামের মধ্যে যে পার্থক্য আমাদের এখানে হলো, আমরা জানি যে রক্তের যে জলীয় অংশ সেটাকে বলা হয় প্লাজমা, আর সিরামটা হলো রক্ত জমাট বাঁধা রক্তের যে পিণ্ড থেকে নিঃসৃত যে জলীয় অংশ সেটাকে বলা হচ্ছে সিরাম। আর আমরা এই যে প্লাজমাতে রক্ত কণিকা থাকে, কিন্তু সিরামে কোনো রক্ত কণিকা থাকে না। এবং প্লাজমাতে ফ্লাভিন জালক থাকে, সিরামে ফ্লাভিন জালক থাকে না। আর প্লাজমাটা হলো রক্তবাহিকার গহ্বর এবং হৃৎপিণ্ডে অবস্থান করে, আর সিরামটা সাধারণত দেহের মধ্যে থাকে না। এই হলো আমাদের আজকের পড়া। তো আমরা আজকে ঠিক আছে, তো সবাই ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম মিস।